এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি রজতাভ দত্ত। আলোচনায় কৌশিক সেন। দুই বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অতিথি অনুষ্ঠান। আজকের অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে একটা গল্প দিয়ে শুরু করা যাক। এই কলকাতা শহরে বড় হচ্ছে একটি ছেলে, তার সঙ্গে পরিচয় হলো মফস্বল শহর থেকে আসা একটি ছেলের আত্মীয়ের বাড়িতে। তারপর থেকে ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, অনেকটা সময় শৈশবের বা সেই সময়ের শৈশব যৌবনের মাঝামাঝি সময় অনেকটা সময় তাদের একসঙ্গে কাটে। তারপর আবার দূরত্ব স্থানগত, কখনোই মনোগত নয়। অনেক দিন বাদে সেই দুই বন্ধুর দেখা হয়। আবার দূরত্ব, আবার না দেখা, হয়তো টেলিফোনে কখনো কথাবার্তা প্রয়োজনে। আর ততদিনে সেই কলকাতার যে মানুষটি, সেই মানুষটি রজতাভ দত্ত হিসাবে সকলের কাছে পরিচিত, বিশিষ্ট অভিনেতা হিসাবে। এই বন্ধুটির, মফস্বলের বন্ধুটির কাছে অতটা তথ্য সংগৃহীত হয় না, কিন্তু তার মনে প্রচণ্ড গর্ব। সাধারণ মানুষের মতোই সে দেখে রজতাভকে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেই রজতাভ দত্ত। আর বন্ধুরা, আমি এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে আজকে মফস্বলের সেই বন্ধুর অভিনয়টুকু করব। রজতাভকে আমাদের স্টুডিওতে পেয়ে আমাদের সকলের খুব ভালো লাগছে, কারণ ও অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হতে পেরেছে। রজতাভ, আপনার সেই ছোটবেলার কথা, যখন আপনার পরিচয় হয়েছিল এই মফস্বলের বন্ধুটির সঙ্গে, তখন আপনার জীবনে কি অভিনয়, তারপর ছোট পর্দা, বড় পর্দার এই সমস্ত কিছুর স্বপ্ন ছিল, না তখন শুরুটা হয়েছিল আমাদের সাধারণভাবে যেভাবে জীবন চলে, যে ধারণা, পড়াশুনো, গান বাজনা এইসব দিয়ে? মোটেই মনে হচ্ছে না দু বন্ধুর মধ্যে আড্ডা হচ্ছে এবং এত বছর বাদে দেখা হয়েছে। 87 সালে আমার তোর সাথে আলাপ, কাজেই এই সব প্রচণ্ড ভারী ভারী পোশাকি কথাবার্তা আমি নিতে পারছি না। তুই আমার হাড়হদ্দ চিনিস এবং আমিও সেটা, তো আমাকে যে শ্রদ্ধা টদ্ধার কথা বললি সেটা খানিকটা বলতে হয় বলেই বলা বলে আমার ধারণা, কারণ আমাদের যে অসম্ভব একটা দামাল এবং ফচকে সময় একসাথে কেটেছে, সেই সময় থেকে আমাদের দুজনের যাত্রা শুরু। এবং আমি তোকে শ্রদ্ধা করি সেই সময় থেকে। তোর গলার প্রেমে আমরা পড়েছিলাম এবং জানতাম যে তুই এই ব্যাপারে কিছু একটা করবি, বরং আমিই খানিকটা দিশাহীন ছিলাম, আমার বন্ধুবান্ধবরাও আমায় নিয়ে তাই ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন নাকি আমাদের আলাপটা হয় তখন তুই আমাকে আদৌ একজন অভিনয় শিক্ষক হিসেবে চিনিস না, তুই চিনিস বরং আমি গায়ক হিসেবে। হ্যাঁ, গায়ক হিসাবে, মানে ওই পাড়ার অনুষ্ঠান, কিন্তু সেগুলো আমরা করতাম ভয়ঙ্কর সিরিয়াসলি। এবং সেই প্রোগ্রামে তখন গান গাইছি, আড্ডা মারছি, আর একটা এমন সময় কাটাচ্ছি যার প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা রসদ আমাদের পরবর্তীকালে কোনো না কোনোভাবে ঋদ্ধ করেছে। আমি তোকে একটা উদাহরণ দিই। আমি অনেক বছর বাদে, মানে ধর 87 সালে আমার তোর সাথে আলাপ, তখন তোর কাছে আমি একটা আবৃত্তি মাঝে মাঝেই শুনতে চাইতাম। সেটার মধ্যে একটা বন্যা আসার বানভাসী কবিতাটা শুনেছি, এবং তার একটা পাহারাদারের সাবধান করে দেওয়ার একটা টান ছিল, একটা ডাক ছিল। একজন অভিনেতা, বলা হয় তার মোটামুটি যখন থেকে জ্ঞান হয় তখন থেকেই সে কোনো না কোনো রসদ দিয়ে নিজেকে ভরতে থাকে, এবং সে সেগুলোকেই বিভিন্নভাবে মিমিক্রি করে, সেগুলো থেকে ইন্সপায়ার্ড হয়, সেগুলোকে কোনোভাবে আবার রিক্রিয়েট করে। তুই দেখেছিস কিনা জানি না, পরে গিরিশ কার্নাডের তুগলক বলে একটা নাটক করি আমি সংস্কৃতের থেকে, এবং সেখানটায় আমি একটা দৃশ্য আছে, তুগলক যেখানটায় একা একা রাত্রিবেলা প্রাচীরের ওপর ঘুরে বেড়াচ্ছে, এবং তখন একটা বড় মনোলগ আছে যে মশালের আলো দপদপ করছে ভাঙা প্রাচীরের পাশে দাঁড়িয়ে, যখন নাকি সে বিভিন্নভাবে রোমাঞ্চিত যে একটা অন্য পৃথিবীতে, একটা ঘোরের মধ্যে সে ঢুকে যাচ্ছে, দূর থেকে কোথাও একটা বিবেকের মতো কণ্ঠস্বর তাকে ডাক দিয়ে খেয়াল করিয়ে দেয়, হুঁশিয়ার হুঁশিয়ার বলে। আমি হুবহু তোর ওই যে বানভাসিতে তুই যে
ডাকটা দিতি, সেই হুঁশিয়ারটা ওখানটায় টুকে লাগিয়ে দিই। কৃতজ্ঞতা তো জানানো হয়নি, ফোন করে জানানো হয়নি, সামনাসামনি দেখা হয়েছে, প্রসঙ্গটা ওঠেনি। কাজেই কর্নিশ আমাকে এইভাবে ঋদ্ধ করার জন্য। না রনি, আমি এখানে থেমে যাব না। সেই যে তোর হুঁশিয়ারির যে ডাকটা আর কি, সেটা কিভাবে দিয়েছিস সেটা আমি এবং আমার শ্রোতা বন্ধুরা সবাই একবার শুনবে, তারপরে আমি না হয় সেই বানভাসী চৌকিদারের হুঁশিয়ারিটা শোনাবো, তাহলে মিলে যাবে একটা। আরে হে হুঁশিয়ার, আরে হে হুঁশিয়ার। বানভাসী কবিতায় যেখানে ওই চৌকিদার সবাইকে সাবধান করছে, সেই গানটা বলছে, হেই দামোদর সিংহাইছে পালায়ে যাও, হেই দামোদর সিংহাইছে পালায়ে যাও। থ্যাংক ইউ। তো তার মানে একজন নাট্যকার, একজন অভিনেতা, তার এই সঞ্চয়, তার এই সংগ্রহ, এগুলো কিন্তু মঞ্চে বা মহড়ায় নয়, তার আগে থেকে জীবনের বিভিন্ন জায়গা থেকে সে এগুলোকে সংগ্রহ করে। রনি, আমি ঠিক বলছি? একদম একদম। মানে সালটা ভেবে দেখ, এটা আমি শুনেছি 87 সালে, হ্যাঁ, আর এটা ব্যবহৃত হয়েছে 2016-এ। এটা তো তার মধ্যে আমি কখনো ব্যবহার করিনি, এই আবৃত্তি করার আমার সাধ্য নেই, সাহসও নেই। এত বছর ধরে কিন্তু সেটা মাথার মধ্যে কোথাও বয়ে চলেছি, এবং এটা ব্যবহার করব বলে তো করিনি। যখন নাকি আমি এই জায়গাটা এসছে, এবং তুগলকের সেই সময়ের যে অবস্থাটা গিরিশ কার্নাড তুলে ধরেছেন, তখন তিনি রাত্রিবেলা ঘুমোন না, তার চোখের তলায় কালি, তার কথা বলতে বলতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়েন, গলা ভাঙা, শরীর ভাঙা। কিন্তু যখন নাকি ওই কণ্ঠটা দিয়ে তিনি বলছেন, তখন ওই যে পাহারাদারের ডাক ঠিক কিরকম হওয়া উচিত, তার রেফারেন্স হিসেবে কিন্তু তুই ঘুরে আসিস আমার কাছে। তুই সেই পাহারাদার, সেই বিবেক হয়ে আসিস। এখানে আমি বলে নয়, যে কোনো ঘটনা, যে কোনো সমাজের, হয়তো বলবি সমাজের বিভিন্ন, আমরা বাসে, ট্রেনে, বাজারে বিভিন্ন ঘটনা, বিভিন্ন টোন, এগুলোকে কিন্তু টোন, যেহেতু আমি ধর স্টেজ বা মানে আমি এমন একটা মিডিয়ার মধ্যে পড়ি যাতে আমাকে দেখাও যায়, কাজেই সেক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ মানে এটা আমি তো এভাবে বললে হয়তো বোঝাতে সুবিধে হবে যে বহুদিন আগে আমি একটা নাটক করেছিলাম, জীবনের প্রথম সিরিয়াস নাটক। হ্যাঁ, সেটার শুরুর গল্পটা একটু বলবো। অন্তর্মুখ থেকে সৌমিত্র বসুর আমাকে হাতে খড়ি দিয়েছেন সেই অর্থে অভিনয়ের, এবং 2 আর 2 বলে একটা নাটক আমি করছি। স্তানিস্লাভ লেমের হচ্ছে অরিজিনালটা, মানববাবুর অনুবাদ, সায়েন্স ফিকশন। তাতে একটা রোবট একটি ছেলেকে মেরে ফেলে, তা রোবটকে ভয় পাচ্ছে, সবাই জানে যে রোবট চারদিকে ভাঙচুর করছে, ছেলেটি হাঁটু গেড়ে বসে রয়েছে। এবার তার দিকে বারবার হাত বাড়াচ্ছে রোবট গলা টেপার জন্যে, ছেলেটি ভয় পাচ্ছে। এই অংশটা পড়েছি, মহড়া চলছে। এবার আমি একদিন রাত্রিবেলা বাসে করে বাড়ি ফিরছি, আমি দেখলাম আমার উল্টো দিকে একটা 5-6 বছরের বাচ্চা বসে রয়েছে। সে কিছু একটা করেছে, হাত থেকে কিছু জিনিস ফেলে দিয়েছে বা কি, সেটা আমার মনে নেই। তার মা তাকে কিন্তু মারছেন না, একটা বকছেন, আর মাঝে মাঝে হাতটা তুলছেন, মনে হচ্ছে এক্ষুনি মারবেন। আর সে হাত তুলে শরীরটা গার্ড করছে, আর হাতটা লাফিয়ে লাফিয়ে একটা নার্ভের পেশেন্টের যেরকম ভাবে মানে নিজের কন্ট্রোলে না থাকা একটা অঙ্গ প্রত্যঙ্গ নড়তে থাকে, ওই রকম ভাবে সেটা ছিটকে ছিটকে উঠছে। ওইটা আমার ভেতরে কোথাও থেকে যায়, এবং ওই রোবটের যখন বারবার তার গলা টিপতে আসা, ওই মুভমেন্টটা আমি ওখান থেকে সেটাকে আরেকটু ধর ইম্প্রোভাইজ করে তুলে আনি। এটা আমি তুলে আনি বলতে আমি বলছি প্রত্যেক অভিনেতাই এটা কোথাও করে। হ্যাঁ, আমার মনে পড়ে আমি পুরুলিয়ায় গিয়েছি, সেখানে বাজারে হাটে কান খাড়া করে থাকা, যে কি টোনে কথা বলছে, তাদের ডায়ালেক্টটা কীরকম, কি কি ব্যবহার করছে, ইত্যাদি ইত্যাদি। তো এই নাটকের ক্ষেত্রে একজন অভিনেতার যেরকম পরিবেশ, সমাজ, সমস্ত কিছু থেকে সে সংগ্রহ করছে, তারপর যখন সে গ্রুপ থিয়েটারে অংশ নিচ্ছে, তো ধর নাটক চর্চার শিক্ষা যেখান থেকে গ্রুপ থিয়েটার, এই গ্রুপ থিয়েটার এবং কমার্শিয়াল থিয়েটার, এটার মাঝে বোধহয় গ্রুপ থিয়েটার একটা সিঁড়ি, একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে সিঁড়ি দিয়ে দিয়ে এগিয়ে উঠতে হয় কমার্শিয়াল থিয়েটারের দিকে। এই গ্রুপ থিয়েটারে অংশগ্রহণ করার ক্ষেত্রে কি কি বিশেষ প্রয়োজন? অভিনয় করা না, তার আগের কি কি কাজ? গ্রুপ
থিয়েটার এবং কমার্শিয়াল থিয়েটার বল বা কমার্শিয়াল অভিনয়ের জগৎ বল, সেটা যে কোনো মিডিয়ামই হতে পারে, তার একটা মূল তফাৎ ছিল গ্রুপ থিয়েটারে তখন পয়সা পাওয়া যেত না। যেহেতু পয়সা পাওয়া যেত না, দলেরও যারা শিক্ষক, যারা ডিরেক্টর, যারা খানিকটা বেশি জানেন, তাদের খানিকটা দায়বদ্ধতা থাকতো যে একে আমায় তৈরি করে নিতে হবে, আমি সবসময় একটা ফিনিশড অ্যাক্টর পাবো না। কাজেই সে অনেকটা নজর দিয়ে কাউকে একটা তৈরি করে নিত, এবং যে শিখছে সেও জানতো আমি একটা বিদ্যা পাচ্ছি, পয়সা হয়তো পাচ্ছি না, কিন্তু আমি একটা শিক্ষা পাচ্ছি, বিদ্যা পাচ্ছি, যেটা আমি বিনা পয়সাই পাচ্ছি। পরবর্তীকালে যে কোনো মিডিয়ায় যখন নাকি ভাবা হচ্ছে একজন ফিনিশড অভিনেতাই আসবে, সেটা কণ্ঠের দিক থেকে বল, সেটা মানে অডিও বা অডিও ভিজুয়ালের দিকে যখনই কেউ আসছে, সেটাকেই আমি কমার্শিয়াল কাজ বলছি, সেখানটা তৈরি করে নেওয়ার সময়টা কিন্তু নেই। সেখানটায় ধরে নেওয়া হয়েছে তৈরি একজন অভিনেতা আসবে, আমি তাকে এটা বলবো, সে প্রডিউস করবে। কাজী সেখানটা পয়সা যেহেতু দেওয়া হচ্ছে, তার কাছ থেকে কাজ বুঝে নেওয়া হবে। কাজী গ্রুপ থিয়েটারও এখন ওরকম হয়ে গেছে প্রায়। হ্যাঁ, গ্রুপ থিয়েটারও অভিনেতা ভিত্তিক হয়ে গেছে। অল্প ধর 7-8 দিনে, 15 দিনে একটা নাটককে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আগে যেটা 1 বছর ধরে হয়তো রিহার্সাল চলতো, সেটাও সপ্তাহের 5 দিন। কাজেই এই ধরনটায় না একটা অদল বদল এসছে। শিক্ষার জায়গাটা তখন আলাদা করে তো কোনো ইনস্টিটিউশন বেশিরভাগ ক্ষেত্রেই ছিল না। কাজেই আমাদের ক্ষেত্রে প্রত্যেকের যা নিজের নিজের সাধ্য মতো, যোগাযোগ মতো যে গ্রুপ থিয়েটারগুলো রয়েছে, সেই দলগুলোর মধ্যে দিয়ে একটা প্রস্তুতি, একটা সুযোগ পাওয়া যেত। কিন্তু এখন সেই সুযোগটা ইনস্টিটিউশন ভিত্তিক হয়ে গেছে, এবং সেই ইনস্টিটিউশনগুলো সবসময় যে খুব শিক্ষার দিকেই কনসেন্ট্রেট করছে তা নয়। তার কারণ বিজ্ঞাপনটা হয়তো হচ্ছে কোনো মুখ দেখিয়ে। তিনি হয়তো কোনো এস্টাবলিশড অ্যাক্টর, কিন্তু নট নেসেসারিলি তিনি খুব এস্টাবলিশড একজন শিক্ষক বা ভালো শিক্ষক। কিন্তু ছাত্ররা ওই একজন নামী অভিনেতাকে না দেখলে যাবে না, এবং যিনি অভিনয় করে ওখানটা একটা ক্লাস নিতে আসছেন, তার হয়তো শেখানোর তুলনামূলকভাবে আগ্রহ কম থাকবে। কাজেই এটা একটা ফ্যাসাদ হয়েছে এখন। কাজেই একটা ইনস্টিটিউশনের এরকম প্রয়োজন থাকা দরকার, যেখানটা মুখ দেখে নয়, সেখান থেকে সত্যি কতটা শিখে বেরোনো হচ্ছে, সেই জায়গা ধরে সেই পরিসরের মধ্যে নতুন ছেলে মেয়েরা তৈরি হতে পারবে। যে ফ্যাসাদ কথাটা বললি, এর কাছাকাছি আরেকটা শব্দ রয়েছে, ফ্যাশন। তো কেবলই কি ফ্যাসাদ, না ফ্যাশনও হয়েছে? ফ্যাশন হয়েছে যদি বলিস, তাহলে রাস্তাঘাটে আমরা যারা একটু ঘোরাঘুরি করি, মানে ততটা গৃহবন্দী থাকি না, তাদের প্রায়শই একটা মুশকিলে পড়তে হয়। ধর ব্যাংকে গেছি, না ফ্যাশন আমি বলছি এই থিয়েটার করে। আচ্ছা, সেখানটায় আমাকে উল্টো দিকে যিনি রয়েছেন বললেন, এই তো আমার ভাগ্নের পড়াশোনা কিছুই হচ্ছে না, দেখতে শুনতে ভালো, দিন না একটু ঢুকিয়ে। তার মানে বুঝতে পারলাম অভিনেতা হতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে পড়াশোনায় গোবর হতে হবে, 2 নম্বর দেখতে ভালো হতে হবে। তা দেখতে ভালোটা হচ্ছে মডেলিং এর একটা প্রফেশনের জন্য খুব জরুরি। দেখার জন্যে বা অভিনেতা হওয়ার জন্য যে কোনো চেহারার অভিনেতা দরকার হয়, কারণ সব রকম চরিত্রই দরকার। হ্যাঁ, তা এইটা একটা প্রাথমিক ভুল। 2 নম্বর হচ্ছে, সব থেকে বুদ্ধিমান মানুষ যেখানটায় আসার কথা, সেখানটায় বাকি কোনো প্রফেশনে হয়নি, তারা যদি আসতে থাকে তাহলে, এবং এখানটায় ধরে নেওয়া হয় বাইরে থেকে দেখতে মোড়কটা যেহেতু ঝকঝকে লাগে, ওই ফ্যাশনের কথা বলবো যে সেখানটা মনে হচ্ছে সুখের চাকরি। হ্যাঁ, এই একটু আগে আড্ডা মারছিলাম বাইরের ব্যালকনিতে, তাতে আমি তোকে বললাম যে আমাকে তো সকাল থেকে রাত অবধি ওই পরিশ্রমটাই করতে হয়, যেটা একজন খেটে খাওয়া মানুষ বাইরে ফিল্ড ওয়ার্ক যারা করে, হ্যাঁ, আমার বয়সী বাকি বন্ধু বান্ধবরা সবাই তো ডেস্ক ওয়ার্কে চলে এসছে, কাজেই তারা একটা মাথার উপর ছাদ পাচ্ছে বেশিরভাগ সময়, যেটা একজন অভিনেতা পায় না। সেটা কিন্তু বাইরে থেকে একজন মানুষ বুঝতে পারে না, যে তাকে রোদে পুড়ে জলে ভিজে ওই রকম ভাবে কষ্ট করেই করতে হবে। কাজেই যেটা তৈরি হচ্ছে, অনেকে যেখানটায় আসার উৎসাহ দেখাচ্ছে, সেটা ফ্যাশনে হয়তো সে সত্যি সত্যি কতটা অভিনয় শিল্পটাকে ভালোবেসে আসছে, সেটার ক্ষেত্রে আমার মাঝে মাঝে একটা খটকা থাকে। বেশ, এবারে যে জায়গাটায় আমরা ছিলাম, গ্রুপ থিয়েটার, তারপর কমার্শিয়াল থিয়েটার, এর মাঝামাঝি একটা সময় অফিস পাড়ার থিয়েটার, এইটা সম্পর্কে তোর কোনো অভিজ্ঞতা রয়েছে? আমার না, মানে এটা শোনা গল্প রয়েছে, কারণ আমার যে সিনিয়রদের পেয়েছি, মূলত পরান্দার সাথে একটা রিয়েলিটি শোয়ের সুবাদে প্রায় আমি 10 বছর ঘর শেয়ার করেছি। এক ঘরে আমরা থাকতাম, এবং পরান্দাও অজস্র গল্প আমাকে বলে গেছে, অজস্র স্মৃতিচারণ করেছে, এবং তাতে আমি ওই তখন দেখেছি যে যারা সিনিয়ররা ছিলেন, তারা বড় একটা অংশ কিন্তু ওই রকমভাবেই মানে অফিস পাড়ার থিয়েটারের সাথে জড়িয়ে, এবং মহিলারা অনেকেই অভিনয় করছেন তাতে, পুরুষরা যারা নাকি
নির্দেশনার কাজটা ভালো পারেন, তারা নির্দেশনাতে একটা ডিসিপ্লিন তৈরি করছেন। কারণ অফিস পাড়ায় মোটামুটি যে বাৎসরিক একবার নাটক হয় সেটাকে একটু অগোছালোভাবেই দেখা হতো, একটু আনন্দ পিকনিকের এক্সটেনশন। ওই ডিসিপ্লিনটায় নিয়ে আসা, দেরি হলে পাঠ মুখস্থ না করলে তাকে বাদ দিয়ে দেওয়া, ধমক ধমক দিয়ে তাকে একটা জায়গায় তৈরি করে সিরিয়াস একজন নাটকের ছাত্র তৈরি করা, এই একটা বিরাট ভূমিকা তখন পালন করা হতো, যেটা এখন অনেকটাই কমে এসছে। এখন সবাই একটা গানের অনুষ্ঠান নিয়ে নেয়। গানের অনুষ্ঠানের একটা বড় সুবিধা হচ্ছে সেটা যে কোনো সময় ঢোকা যায়, যে কোনো সময় বেরোনো যায়। একটা নাটক তুই শুরু থেকে শেষ অবধি না দেখলে বুঝতে পারবি না। কাজেই সবসময় আমার মনে হয়েছে যে গান বাজনার অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান তুলনামূলকভাবে আমার কিন্তু এই শিল্পের উপর মানে কোনো রকম ক্ষোভ প্রকাশ করছি না। আমি বলছি লোকের ভালোবাসাটা কেন বেড়ে উঠেছে, তার একটা বড় কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে নাটক সম্বন্ধে, স্পেশালি ধর গ্রুপ থিয়েটার বল, বোর্ড থিয়েটার যেটা এখন উঠে গেছে, এইগুলোর আলাদা করে যে একটা দর্শক ছিল, সেই দর্শকটা তৈরি করতে কোথাও আমরা পরবর্তীকালে হয়তো ব্যর্থ হয়েছি। সেটা একদম বাবা বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুল জীবনে, ছাত্র জীবনে, সে ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে দেখছে। আমি আমার স্কুলে জানি, শুনেছি, আমার দেখা হয়নি, শেরাফ গান বালিগঞ্জ গভর্নমেন্টে কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায় করে গেছেন। এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে গল্প শুনতাম। কাজেই ভাব যে ওই রকম একটা বৈদ্যুতিক পারফরমেন্স ছোটবেলা দেখছে এবং চমকে গিয়ে কোথাও, বেশিরভাগ মানুষেরই তো তখন মনে হয় বাচ্চারা ম্যাজিক শিখতে চায় কেন, একটা ম্যাজিশিয়ানকে দেখে মনে হয় আমি এই স্কিলটা শিখবো। যারা এইরকমভাবে দেখার সুযোগ পাচ্ছে, একটা বিশুদ্ধ শিল্প ওই বয়সে দেখার সুযোগ পাচ্ছে, তার ক্ষেত্রে তখন ওই আগ্রহটা তৈরি হয় যে আমিও এটাই শিখবো বা এটাই আমার স্কিল তৈরি হোক, এটাতে আমিও চমকে দিই পৃথিবীকে। সেইটার ক্ষেত্রে কোথাও একটা। এখানে তোর স্কুলের কথা যেহেতু এলো, বালিগঞ্জ গভর্নমেন্ট, বেশ কয়েক বছর আগে কলা মন্দিরে অ্যালিউমনির একটি অনুষ্ঠানে একজন অতিথি হিসাবে মঞ্চে এসেছিস। হ্যাঁ, কিরকম মনে হয়েছে তখন? এটার যদি আমি বালিগঞ্জ গভর্নমেন্টে আমার স্কুল ডেজটা ধরি, তারপরে যদি তুই পরের দিন এটাকে প্লেস করিস একটা টাইম মেশিন বা মাঝখান থেকে যদি বাকিটাকে ছেঁটে ফেলে দিস, সেটা বিস্ময়কর, সেটা চমক লাগার মতো, সেটা গায়ে কাঁটা দেওয়ার মতো। কিন্তু মাঝখানে যেহেতু একটা 25 বছর, 30 বছর, 35 বছরের একটা প্রসেস থাকে না, তখন একটু একটু করে এটাই তো হবার কথা টাইপের একটা বেয়াড়াপনা মাথায় ঢুকে যায়। হ্যাঁ, মানে তখন ওই যে মানে বিস্ময়ের চমকটা লাগার কথা বা হঠাৎ করে মনে হওয়ার কথা, এটা কি সত্যি হবার কথা ছিল, এতটা কি প্রাপ্য ছিল, সেটার ক্ষেত্রে একটা স্পর্ধা তৈরি হয়ে যায়। মানে খানিকটা এক পা করে এগোতে এগোতে মানুষের স্বপ্নগুলো বদলায়, যোগ্যতাগুলো বদলায়, প্রাপ্তিগুলো বদলায়, বিভিন্ন অনুপান এসে সেটার মধ্যে মেশা, এই সবগুলো তখন বোধহয় একটা মানুষকে একটু একটু করে বদলে দেয়। কাজেই তুই যেটা বলছিস ডেফিনেটলি ভালো তো লাগার একটা ব্যাপার ছিল বটেই। বালিগঞ্জ গভর্নমেন্টের জন্য পরে আমি পারফর্মও করেছি আমার নাটকের দল থেকে, একাডেমিতেও করেছি। এই একাডেমিতেই আমি স্কুল থেকেও প্রথম পারফরমেন্স করেছিলাম। সেই দিনটা আমার একাডেমিতে প্রত্যেকবারই প্রায় ঢুকলে মনে পড়ে, আমি আমার বাড়িতে গিয়ে গল্প করি। কিন্তু ওই পরপর দুটো দিন রাখলে যে বিষয়টা তৈরি হওয়ার কথা, সেটা তো একটু ফিকে হয়ে আসে বটেই। তোর স্কুল তো বালিগঞ্জ গভর্নমেন্ট, এরপর তুই বাণিজ্য বিভাগের ছাত্র হিসাবে তো গোয়েঙ্কা কলেজে 2 বছর 11-12, তারপর ভয়ঙ্কর একটা খারাপ রেজাল্ট করার জন্য নেতাজিনগর কলেজ। আচ্ছা, সেখানটায় আমার গ্র্যাজুয়েশন। মানে যেটা হয়েছিল, সত্যি সত্যি গোয়েঙ্কায় যে আমার গ্র্যাজুয়েশনটা করা যেত না তা নয়, কিন্তু আমি তখন ওই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি। তারও কিছু একটা কি বলবো, কতগুলো অসুবিধে তৈরি হতে থাকে, যেটায় আমাকে যখন নাকি জানানো হয় যে মানে গোয়েঙ্কায় আমি আর ঢুকতে পারবো না, তখন সব কলেজের অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। আমার বন্ধু রূপক চক্রবর্তী, সে আর নেই, মারা গেছে, কবি রূপক চক্রবর্তী। মানে এখানে আমরা যখন দুজন রয়েছি, আমাদের বন্ধু। হ্যাঁ, আমাদের বন্ধু রূপক, যে আবার একাধারে আমার স্কুলের বন্ধু, আমার পাড়ার বন্ধু, আমার গানের স্কুলের বন্ধু এবং নেতাজিনগরে আমার কলেজের বন্ধু এবং জীবনের অনেকটা সময়ে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা। ওর মা তখন নেতাজিনগর কলেজে স্টাফ ছিলেন এবং মাসিমা তখন বলেন যে ইয়ারটা লস হবে, তুই এখানটায় আয়, আমি একবার চেষ্টা করে দেখি। এবং সেই সূত্রে আমার তখন নেতাজিনগর কলেজে চলে যাওয়া এবং গ্র্যাজুয়েশনটা ওখান থেকে করা। তারপরে ভেবেছিলাম বিসিএস দেব, ভেবেছিলাম কস্টিং পড়বো, এইগুলো করতে করতেই আমি চাকরি পেয়ে যাই। এই যে 87 সাল থেকে নাটক শুরু করলি, কিন্তু এর মধ্যে একটা কথা বেরিয়ে এলো, গানের স্কুলের বন্ধু। হ্যাঁ, তুই দক্ষিণীতে আমি 2 বছর শিখেছি, সেটা হচ্ছে 3-4, তারপর মাঝখানে একটা বড় একটা গ্যাপ গেছে, তারপরে আবার ক্লাস 7 থেকে 11
এরপরে আমি 4th ইয়ারে ঢুকে ডিপ্লোমা 3rd ইয়ারে ওঠার আগে ছেড়ে দিই। তারপরে কিছুদিন প্রাচীন বাংলা গান শিখি ওখানকারই একজন শিক্ষকের কাছে, তিমির বাবু, চণ্ডীদাস মালের ছাত্র ছিলেন উনি। সেখানটায় অল্প কিছুদিন, তারপর গান শেখা বন্ধ হয়ে যায়। পরে আবার বহুদিন বাদে, এতটা সিরিয়াসলি নয়, আমরা আবার অরণ্যে বলে একটা ছবি করতে গেছিলাম নর্থ বেঙ্গলে। সেখানটা আমি, বিদীপ্তা আর যিশু ছিলাম। তা সেইখানে আমরা সন্ধেবেলা গান বাজনা করতে করতে হঠাৎ ভাবি যে যদি একটা দল করা যায়, অল অ্যাক্টার্স ব্যান্ড, এবং তখন কুইনাইন বলে 9 জনের একটা দল আমরা করি। এবং সেটার সূত্রে তখন শুধু গান গাওয়া নয়, খানিকটা গান লেখা, গানে কম্পোজ করা, সবাই মিলে গাওয়া, ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়ে আবার প্রায় 3 বছরের একটা ফেজ চলতে থাকে, যখন নাকি আমরা প্রচুর শো করেছিলাম। তখন সব থেকে এক্সপেন্সিভ ব্যান্ড ছিল আমাদের, মানে প্রথিতযশা যেসব ব্যান্ড রয়েছে সেটা ছাড়াও আমাদের যেহেতু প্রত্যেকের আলাদা করে একটা পরিচিতি রয়েছে, সেই ব্যান্ডের খুবই একটা বেশ নাম হয়েছিল। সেই ব্যান্ডের প্রচুর শো হয়েছিল, কিন্তু তারপরে ক্রমশ ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই যে চাকরি থেকে নাটকের দিকে পুরোপুরি মনোনিবেশ করলি, তখন কি নাটকেই রয়েছিস, না সেখান থেকে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করতে শুরু করেছিস? আমি প্রথম যে থিয়েটারের দলটায় করতাম, অন্তর্মুখ, ওই বললাম তো, সৌমিত্র বসু, হ্যাঁ, 3 বছর ওটা চলার পরে আমি ছাড়া বাকি দলের সবাই চাকরি টাকরি পেয়ে গেল। আমি সব থেকে দেরিতে চাকরি পাই। তা দলের স্ট্রেংথ না থাকায় তখন দলটা ভেঙে যায়। তখন আমি উষ্ণিক, ঈশিতা মুখার্জির দলে জয়েন করি, এবং সেই একই সময় আমি চাকরি পাই। এবার 3 বছর চাকরি করার পরে থিয়েটারের সাথে যখন ক্ল্যাশ হচ্ছে, তখন প্রথমে ছাড়ি চাকরিটা, তারপরে ছাড়ি উষ্ণিক, এবং তখন চলে যাই স্বপ্নসন্ধানী কৌশিক সেনের সাথে থিয়েটার করতে। এবং তারপর দীর্ঘ একটা সময় ওর সাথে আমি প্রায় 2-3টে প্রোডাকশন করি। 3বার দল থেকে বেরিয়ে গিয়ে আবার ঢুকেছিলাম আর কি বিভিন্ন সময়। তা এই যে পর্যায়টায়, আবারও বলেছি, তখন গ্রুপ থিয়েটার থেকে যেহেতু পয়সা পাওয়া যেত না, কম বেশি কিছুই না, বরং আমাদের নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে হয়তো কখনো হল ভাড়া করতে হচ্ছে, কখনো বিজ্ঞাপন দিতে হচ্ছে, তখন ওই খানিকটা নিজের খরচা চালানোর তাগিদে আমি একটু একটু করে যখন রোজগারের চেষ্টা করছি, তখন ভাবি যে অন্য চাকরির সাথে তো সেই আবার ক্ল্যাশ হবে, কাজেই আমি অভিনয়টাই করার চেষ্টা করি। এবং তখন দূরদর্শন এবং আকাশবাণী ছাড়া সেই অর্থে কমিউনিকেশনের অন্যান্য রাস্তা তো সেরকমভাবে নেই। সেটাই, কাজেই আমি তখন ওই জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করি। এরকম প্রচুর কাজ রয়েছে যেগুলো আমার মুখও দেখা যায়নি। এই যে জুনিয়র আর্টিস্ট আসবো আমিও, যদিও, কিন্তু এর মাঝে কিছুটা সময় তো এই ওয়ান ওয়াল হলো, তাতে তুই কিছুদিন তো অভিনয় করেছিস। হ্যাঁ, বিপ্লব দা এবং শতাব্দী প্রথম যে ওয়ান ওয়ালটা করেছিল, ওয়ান ওয়াল হচ্ছে এখন আর এক্সিস্ট করে না, যাত্রার মতোই একটা ফর্ম, যেই ফর্মটা পেছনে একটা ওয়াল থাকতো, বাকি 3 দিক খোলা। তো সেখানে আমাকে মনের মতো মেয়ে, প্রোডাকশনটার নাম মনে আছে, 93তে আমি ছদ্মবেশী বলে একটা বোর্ড থিয়েটার করছি। তখন ওই একটাই বোর্ড থিয়েটার করেছি। কৌশিক সেনের বদলি অভিনেতা হিসেবে ঢুকেছিলাম, রবি ঘোষের নির্দেশনায় ওটা হচ্ছিল ছদ্মবেশী। আমি করছি কিন্তু অমিতাভ বচ্চনের চরিত্রটা, মানে বাংলায় শুভেন্দুদার চরিত্রটায় আমি কাজ করছি। মাসে 22টা শো করে 500 টাকা মাইনে পেতাম, এবং শনিবার আর রোববার একটা 5 টাকার কয়েন পেতাম, যেটা টিফিনের জন্য দেওয়া হতো। আমি সেটা টিফিন না খেয়ে বাসের জন্য জমিয়ে রাখতাম। গপ্প সেটা নয়, তাতে আমার কিন্তু মনে হতো না একটা দারুণ স্ট্রাগল করছি, এরকম কিছু মনে হতো, এরকমই হয়, এটাই স্বাভাবিক ছিল। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় হয়তো একটা দারুণ ব্যাপার, কিন্তু তখন 500 টাকা আমার কাছে বেশ বড় একটা ব্যাপার। ওটাতে মনে হচ্ছে আমার নিজে মোটামুটি লড়ার একটা জমি পাচ্ছি। আর ওটা দেখতে গিয়েই তখন ওই ওয়ান ওয়ালে বিপ্লব দা আমাকে কাস্ট করেন, এবং তখন ওই 48টা বোধহয় শো হয়েছিল, আর একটু বেশি পয়সা পার ডে শো করতে থাকি। এই ফর্মগুলোয় আমার একটু একটু করে, মানে রেডিওয়ে বরং কাজ করার সুযোগ পেয়েছি আমি FM আসার পরে। এইখানে আমি কখনো আকাশবাণীতে সাহসী পাইনি যে এখানটা আমি থিয়েটার বা অ্যানাউন্সের জন্যে আমি কখনো পরীক্ষা দেব, তার কারণ আমার অস্পষ্ট উচ্চারণ ছিল খুব। এবং সেখানটায় তখন আমাকে আমার বন্ধু বান্ধবরা সবাই বলেছিল, ওটা তোর জন্য নয়, কারা কারা রয়েছে স্টলওয়ার্ডদের সেটা মানে দেখো এবং নিজেকে আরো তৈরি করো, ইত্যাদি ইত্যাদি। এই তৈরি করার জন্য অনেকটা বেশি ধৈর্য তখন আমাদের প্রত্যেকেরই, এবং এটাকে সিরিয়াসলি নেওয়ার একটা ব্যাপার থাকতো। ওই রকমভাবে চলেছে, ওয়ান ওয়াল ওই সূত্রেই এসছে। তারপর ওই যেগুলো জুনিয়র আর্টিস্টের কাজ বলছি, সেখান থেকেই যখন নাকি আস্তে আস্তে প্রাইভেট চ্যানেলগুলো আসতে শুরু করলো, তখন ওই ডিরেক্টররা বা টেকনিশিয়ানরা হয়তো ছোট পার্ট থেকে আস্তে আস্তে বড় পার্টে, মানে এই তোর জুনিয়র আর্টিস্ট হিসাবে 90 সাল পথ চলা শুরু, না 90-91 থেকে শুরু করে 93 থেকে আস্তে আস্তে একটু একটু করে আমি কথা বলা চরিত্র, একটু বড় চরিত্র, এগুলো মানে লেন্থের দিক থেকে বড় বলছি। 95তে তপন সিনহার
এটাকে একটা মাইলস্টোন ধরা যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। তার আগে তপন সিনহার দুটো কাজ কিন্তু আমি করেছি। প্রথমটা প্রায় জুনিয়র আর্টিস্ট হিসেবে, আজব গায়ের আজব কথা হচ্ছে আমার প্রথম কাজটা। এবার তার আগে আমি যখন নাকি হুইল চেয়ার করেছি, হুইল চেয়ারে কিন্তু আমার একদম ওই 2-3 মিনিটের একটা চরিত্র ছিল, কোনো সংলাপ ছিল না। তপন সিনহা কিন্তু ওটা আমার থিয়েটার দেখতে গিয়েই বেঁচেছিলেন। এবার যখন হুইল চেয়ার থেকে কাজ করে উনি আমার ওপর একটু হয়তো সন্তুষ্টই হলেন, তখন উনি রক্তের অসুখ বলে আরেকটা এইডসের ওপর ডকুমেন্টারি, একটা ডকু ফিচার তখন হতো, ছবির আগে দেখানো হতো, সেটাতে একটা কাজ দিলেন, সেটাতে আরেকটু 2টো সিন পেলাম। তারপরে উনি আমাকে কাজ দিলেন হুতমের নকশা বলে একটা সিরিয়াল হয়েছিল, সেটায় 2টো এপিসোডে। বিভাস দা আমার বাবা, আমি হচ্ছি ওই বধূ নির্যাতন করি এরকম একটি ড্রাগ অ্যাডিক্ট ছেলে, আর সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছেন ডিটেকটিভ বলা যায়, মানে রিটায়ার্ড একজন হাবিলদার। এইটার পরে কিন্তু মানে উনি তার আগে বাদিয়েছেন আমায়, এবং এটার পরে তারপরে আমার প্রথম ছবিতে বড় চরিত্র, নেগেটিভ চরিত্র, আজব গায়ের আজব কথায়, সেই চরিত্রটার জন্যে আমাকে বাছলেন, এবং এটা আমার কাছে বিরাট একটা লিপ। তুই তপন সিনহাকে দেখেছিস, সেই মানুষটার সম্পর্কে বা সেই মানুষটাকে ঘিরে যদি কোনো গল্প, কোনো মুহূর্ত থাকে, সেইটুকু শুনতে শুনতে আমরা এই পর্বটা শেষ করব আর কি। অসংখ্য মুহূর্ত রয়েছে। প্রথমত, আমাকে আজ অবধি কেউ এরকম বিনীতভাবে কোনো চরিত্রের জন্য অফার করেননি, এবং আমাকে বলতে আমি সেই ছেলেটার কথা বলবো যে জুনিয়র আর্টিস্টের পার্ট করে এবং যে কোনো ছবিতে তার আগে কোনো বড় চরিত্রে কাজ করেনি। আমাকে স্টুডিওতে ডেকে পাঠালেন, কান পেতে গলা শুনতে হতো, এবং তিনি হাতে স্ক্রিপ্টের পাতাটা উল্টাতে উল্টাতে বললেন, শীর্ষেন্দুবাবুর একটা গল্প থেকে, নবীগঞ্জের দৈত্য, আমি একটা স্ক্রিপ্ট লিখেছি, তুমি নিয়ে যাও, এই চরিত্রটায় তোমায় ভেবেছি, তুমি দেখো, আমার মনে হয় তোমার করতে ভাল লাগবে। আমার মনে হলো মাটি ফাঁক হয়ে আমি ঢুকে যাই, তার কারণ আমি তার আগে অবধি যতদূর জানি সারা পৃথিবীতে সবথেকে বেশি সাবজেক্টের, আলাদা আলাদা সাবজেক্টের উপর ছবি করার 1 নম্বর রেকর্ড হচ্ছে তার। এত বিভিন্ন সাবজেক্টের উপরে পৃথিবীতে আর কেউ ছবি করেননি। দ্বিতীয় রেকর্ডটা হচ্ছে আন্তনিওনির। সেই মানুষটা আমার সামনে বসে রয়েছেন, আমাকে ডেকে পাঠিয়েছেন এবং বলছেন, তোমার হয়তো করতে ইচ্ছে করবে, তুমি স্ক্রিপ্টটা পড়ে দেখো। মা গো! হ্যাঁ, এই ঘটনাটা ঘটছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সুযোগ পেয়েছি, উনি ডেকে বাড়িতে একদিন পুরোটা পড়ে দিতেন, এবং কিভাবে পড়তে হবে। আমি বাকিদের সাথে কাজ করিনি, আমি সত্যজিৎ রায়ের সাথে কাজ করার সুযোগ পাইনি, তরুণ মজুমদারের সাথে কাজ করিনি, মৃণাল সেনের সাথে কাজ করিনি। গল্প শুনেছি আমার সিনিয়রদের কাছে, এরা প্রত্যেকেই খুব ভালো ট্রেনার ছিলেন। বিভিন্ন জনের ট্রেনিংয়ের ধরন হয়তো বিভিন্ন ছিল। তপন সিনহাও খুব ভালো অভিনয় দেখাতেন, এবং আমি ওনার অ্যাসিস্ট্যান্ট বলাইদার কাছে গল্প শুনেছি। নানা পাটেকর তপন সিনহা যেই চেয়ারে বসতেন, কাছে বসতেন, চেয়ারে বসতেন না, এবং বাবা বলতেন। এই আজব গায়ের আজব কথায় কিন্তু কাজ করার কথা ছিল, নানা পাটেকরের লিডটা করার কথা ছিল, উনি করতে পারেননি। তারপর আমার সুযোগ হয় দেবেশদার সাথে, দেবেশ রায়চৌধুরীর সাথে ওই চরিত্রটা উনি করেন এবং একসাথে কাজ করার। এরপরে তো আরো অনেক কাজ, সেই কাজের কথা শুনবো। আজকে আমাদের তো ঘড়ির কাঁটা বলছে আজকে আর আমাদের কথা বলার, কথোপকথনের একদম সময় নেই, তাই অতিথি অনুষ্ঠানের আমাদের অতিথি রজতাভ দত্তকে আমাদের আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আকাশবাণীকে, ধন্যবাদ কৌশিক। সবাই ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন রজতাভ দত্ত। আলোচনায় কৌশিক সেন, সম্পাদনা অজয় মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার।